আপনাদের সকলের সামনে আমাদের এই একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি কর্ণধার আমাদের সিইও স্যার আপনাদের সকলের সামনে রিয়েল হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করবেন। আমি আমাদের সিইও স্যারকে অনুরোধ করব সহজভাবে আপনার প্রাঞ্জল ভাষার মাধ্যমে অতি সংক্ষেপে আপনি রিয়েল হোমিওপ্যাথি কেন এবং এই বিষয়ে আপনি আলোচনা করবেন। ধন্যবাদ। আবার শুভেচ্ছা সকলকে। আসলে রাত অনেক হচ্ছে, এখনো অনেকে আছেন। আমি সংক্ষেপেই কিছু আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে আমি আমার রিয়েল হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করার আগে আমি একটা বিষয় একটু বলে রাখা দরকার। সেটা হচ্ছে যে আমরা 2023 সালে যখন আমরা আমাদের একাডেমিক কার্যক্রম শুরু করেছিলাম, তখন আমাদের প্রথম ব্যাচে 24 জন আমাদের সারথী হয়েছিলেন। তো সেখানে আপনার আলটিমেটলি যখন আমরা পরীক্ষার সময় গেলাম তখন আমরা 16 জনকে পেলাম, অর্থাৎ 8 জন আমাদের ড্রপ আউট হয়ে গেল। তো মনটা একটু খারাপও ছিল যে 24 জন নিয়ে শুরু করলাম, আবার এর ভিতরে 8 জন ঝরে গেল। পরবর্তীতে আবার আমাদের যখন জানুয়ারিতে যে সেশনটা শুরু হলো, উইন্টার সেশন, সেখানে আমরা 9 জনকে পেলাম এবং 9 জনকে নিয়েই আমরা শেষ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছি। আমাদের এই জুলাই মাসে তাদের পরীক্ষা হবে এবং তারা আশা করি একটা ভালো জায়গায় যাবে। আজকে এই জুলাইতে যখন সামার সেশন হচ্ছে, তো সেই সামার সেশনের ভিতরে এতটাই আমরা সাড়া পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যে, আর আমাদের যে ডাইরেক্টর ফাইন্যান্স যে তথ্য দিলেন, অলরেডি 31 জন আমাদের হয়েছেন এবং এর ভিতরে অনেকেই কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে জানাইছেন যে স্যার আজকে তো লাস্ট ডেট, আমরা স্যার তো আসলে অ্যাভেল করতে পারিনি, এখন আমরা কিভাবে কি করতে পারি না পারি এটা নিয়ে এখনো আমার কাছে অনেকে অন্তত 8-10 জনের রিকোয়েস্ট রয়েছে। তো এই যে এতটা সফলতা হবে এটা আমাদের আসলে আমাদেরও চিন্তা চেতনার মধ্যে ছিল না। আমরা তো আসলে হাঁটি হাঁটি পা করে এগোচ্ছি। এবং আরো ব্যাপারটা হয়েছে কি, যখন আমরা এই যে জানুয়ারিতে যখন ওয়াহিদুজ্জামানকে পেলাম, যে অলরেডি আমাদের প্রথম ফরেন স্টুডেন্ট, তখন আমরা তো একটা চিন্তায় পড়ে গেলাম, সে শিখতে চায়, আমরা কিভাবে তাকে শেখাবো। আবার আমরা তো যেন তেন ভাবে আমাদের নিজেদের মতো করে করলেই হবে না। তো আমরা যেহেতু একটা বোর্ডের অধীন, গভর্নমেন্ট একটা অ্যাপ্রুভাল প্রতিষ্ঠান আমাদেরকে মনিটর করে, WMTB-ITF, তো তাদের সাথে আমরা যখন কথা বললাম তখন তারা আমাদের অপশন দিলেন যে তাদের একটা মেকানিজম আছে, সেই মেকানিজমে অনলাইনে পরীক্ষাটা নেওয়া যাবে। তখন আমরা খুব খুশি হলাম এবং আমাদের তো সেই সুযোগও হলো যে আমাদের অনলাইনে, আমার মনে হয় প্রথম স্টুডেন্ট হিসেবে আমাদের ইন্ডিয়া থেকে ওয়াহিদুজ্জামান সেখানে পরীক্ষা দিবেন এই জুলাই মাসে। এবার যখন আমরা এটা শুরু করলাম তখন দেখছি যে এখানে আমাদের যারা অ্যাপ্লিকেন্ট তাদের ভিতরে আবুধাবি থেকে রয়েছেন, আমাদের লন্ডন থেকে রয়েছেন, আমাদের ইন্ডিয়া থেকেও আবার স্টুডেন্ট এখানে এসছে। তার মানে একাডেমি, যে একাডেমি আমরা বাংলাদেশে বিস্তার করতে চাইছিলাম, সেটা যে ওয়ার্ল্ড ওয়াইড মানে সম্প্রসারিত হবে, এটা আমার মনে হয় আমাদের এতটা চিন্তা আমাদের নিজেদেরও ছিল না। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করছেন আমাদের মনে হয়, সে কারণে হয়তো এটা সম্ভব হচ্ছে। তো যাই হোক, আমি এই সুযোগে একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে যে আজকের যে জার্নি, আপনারা যারা যে 31 জন এলেন, এই জার্নিটা কিন্তু শুরু হলো। আপনারা মনে মনে ভাবছেন যে আপনাদের 6 মাসের জার্নি, 6 মাসে আপনারা থিওরিটিক্যাল পার্টটা পাবেন, সেখান থেকে আপনারা পরীক্ষা দিবেন। আপনাদের এই জুলাই মাসে যারা আজকে শুরু হচ্ছে তাদের জানুয়ারি মাসে, আগামী 25 সালের জানুয়ারি মাসে তাদের পরীক্ষা হবে। কিন্তু এরপরে আরো 6 মাস কিন্তু আমাদের সাথে আপনাদের প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ক্লাসগুলোতে থাকতে হবে এবং তারপরে যথারীতি আপনারা ভাবতে পারেন যে আপনাদের বোধহয় বিদায় হয়ে যাবে। না, আসলে রিয়েল আমাদের একাডেমি থেকে কিন্তু প্রবেশ করা যায়, যেটা আমাদের আমাদের ডক্টর সুনীল কুমার ঘোষ তার স্বাগত বক্তব্যে বলছেন, বের হওয়ার সুযোগ নেই। বের হওয়ার সুযোগ নেই কেন? সেটা হচ্ছে যে আপনারা এই যে যারা পাশ করে যাচ্ছেন, এই পাশ করা যারা আছেন তাদেরকে নিয়ে কিন্তু আমরা আরেকটা গ্রুপ করি, সেটা হচ্ছে প্র্যাকটিশনার্স গ্রুপ। সেই প্র্যাকটিশনার্স গ্রুপটা কিন্তু কন্টিনিউ থাকে। সেই প্র্যাকটিশনার্স গ্রুপে নিয়মিত যারা পাশ করেছেন, আপনারা পাশ করেছেন দেখি যে আপনারা আমাদের সাথে ডিডাক্ট হয়ে গেলেন, আপনাদের প্রতি আমাদের দায় দায়িত্ব নেই, এরকম না।
আমরা একটা দায়িত্ব বোধ থেকে আপনাদেরকে নিয়েই আমরা পথ চলবো, এবং সেই পথ চলার মধ্যে থেকে আমরা আপনাদের সুবিধা বা আপনাদের প্র্যাকটিস লাইভ সেখানে আপনারা যারা পাবেন, এবং আপনাদের নতুন নতুন আপডেট কিন্তু হয়। বিজ্ঞান তো গতিশীল, অনেক আপডেট হয়। আমরা যা এই মুহূর্তে শিখেছি হয়তো এর থেকে বড় কিছু আপডেট আসবে, সেটাও আপনাদের জানা প্রয়োজন। সেগুলো আমরা প্র্যাকটিশনার্স গ্রুপে কিন্তু আমরা সেগুলো থ্রো করি এবং সেগুলো আমরা আলোচনা করি বা করবো ভবিষ্যতে। তো ফলে আপনারা আজকে যারা যে 31 জন জয়েন করছেন, আপনারা কিন্তু ওই উত্তীর্ণ হওয়ার পরে প্র্যাকটিশনার্স গ্রুপে চলে যাবেন। এবং প্র্যাকটিশনার্স গ্রুপটা হচ্ছে এমন একটা গ্রুপ যেখানে ইচ্ছা করলেই কিন্তু প্রবেশ করা যায় না। এই যে আপনারা যে ভর্তি হয়েছেন, এই ভর্তি হওয়া মানেই কিন্তু আপনি সেখানে প্রবেশ করা না, আপনাকে উত্তীর্ণ হতে হবে। আমাদের এইচবিআরএস অথবা সিটিআরএস কোর্সে যখন একটু উত্তীর্ণ হবেন তখন কিন্তু আপনি সেখানে যাবেন। বাংলাদেশে অনেক স্বনামধন্য হোমিওপ্যাথ আছে, বাংলাদেশের বাইরেও অনেক স্বনামধন্য হোমিওপ্যাথ আছে, কিন্তু স্বনামধন্য হলেই যে তিনি প্র্যাকটিশনার গ্রুপে চান্স পাবেন তা কিন্তু না। আমাদের রিয়েল হোমিওপ্যাথি একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির সাথে যারা মডারেটর হিসেবে বা রিসার্চ টিমের হিসেবে বা উত্তীর্ণ ছাত্র যারা আছেন, তারাই শুধুমাত্র ওই প্র্যাকটিশনার্স গ্রুপে থাকতে পারে, অন্য কেউ থাকার কিন্তু সুযোগ নেই। এই সৌভাগ্যটা তাদেরই হয়। তো এইটার জন্য কি আপনাদের বছর বছর কোনো রিনিউয়াল ফি দিতে হবে? না, আপনাদের কোনো রিনিউয়াল ফি দিতে হবে না। কিন্তু একটা কন্ট্রিবিউশন আমরা সবসময় আশা করব, যে আপনি যেখানে চেম্বার করবেন সেখানে সততার সাথে রিয়েল হোমিওপ্যাথিক দর্শন এটাকে মাথায় রেখে আপনারা আপনাদের কাজগুলা করবেন, এবং সেখান থেকে যে মানুষের সেবা হবে, আত্মমানবতার উন্নয়ন হবে, স্বাস্থ্যের উন্নয়ন হবে, এবং আপনাদের এই জ্ঞান, প্র্যাকটিক্যাল জ্ঞানটা যখন আপনি আবার আমাদের প্র্যাকটিশনার্স গ্রুপে শেয়ার করবেন, তার থেকে আমরা শিখবো বা ওই গ্রুপে আরো যারা থাকবেন তারা শিখবেন। এই কন্ট্রিবিউশনটা কিন্তু আপনাদের কাছ থেকে আমরা আপনাদের পেমেন্ট হিসেবে আমরা আশা করব। সেটা নট ফাইন্যান্সিয়াল পেমেন্ট, এটা হচ্ছে আপনাদের এই যে রিয়েল হোমিওপ্যাথিক আইডিয়াটাকে যে শেয়ার করা, এই পেমেন্টটা আমরা আপনাদের কাছ থেকে আশা করি। তো সেই জন্য আপনাদের আজকে যারা যাত্রা শুরু করলেন, এই যাত্রাটা শুরু হলো, কিন্তু এটা কিন্তু আমাদের কামনাটা এরকম, আমরা যেন আমৃত্যু এখানে থাকতে পারি। একেবারে সরাসরি যে অর্থনৈতিক লেনাদেনার সম্পর্কের থেকে উত্তীর্ণ হয়ে আমরা যাতে ভালোবাসার এবং কর্মক্ষেত্রের যে একটা কলিগ হিসেবে যাতে আমরা থাকতে পারি, সেই প্রচেষ্টা নিয়ে আমরা সারা জীবনে আপনাদের সাথে থাকতে চাই, এবং ইনশাল্লাহ আমরা থাকবো। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনারা এই যে জার্নিতে যোগ দিলেন, আসলে এই জার্নিতে যোগ দেওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা শিখতে চান। কি শিখতে চান? আপনারা হোমিওপ্যাথি শিখতে চান, এবং আরো যদি বড় করে বলা হয় আপনারা রিয়েল হোমিওপ্যাথি শিখতে চান। তো এখন একটা বক্তব্য, আমাদের যে একটা স্লোগান, যে স্লোগানটা আমাদের গোপেশ চন্দ্র রয় আপনাদের কাছে দিচ্ছেন, আপনারা নিশ্চয়ই সেই বক্তব্যটা শুনছেন। সেটা হচ্ছে যে আপনার যে প্যাথি অর্গানন সম্মত না, সেই প্যাথি হোমিওপ্যাথি না। আর যে প্যাথি হোমিওপ্যাথি না, সেই প্যাথি রিয়েল হোমিওপ্যাথি হওয়ার প্রশ্নই ওঠে না। অর্থাৎ হোমিওপ্যাথির জনক স্যার হ্যানিম্যান, তিনি যে সংবিধান দিয়ে গেছেন, যতক্ষণ পর্যন্ত এই সংবিধান থেকে আরো উন্নততর বিজ্ঞানসম্মত কোনো সংবিধান না আসবে, ততক্ষণ পর্যন্ত এই অর্গাননকে অবজ্ঞা অবমাননা করার কোনো সুযোগ নেই বলে একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি মনে করে। সেজন্য আমাদের সকল প্রচেষ্টা সেটা হচ্ছে যে অর্গাননের সাথে রিলেটেড থেকে আমরা আমাদের রিয়েল হোমিওপ্যাথিকে পরিচালনা করি। শুরুতে এই কথাটা বলে রাখা দরকার, আমরা রিয়েল হোমিওপ্যাথি বলতেই কিন্তু যেটা অনেকেই মনে করি যে এটা বোধহয় আমাদের শ্রদ্ধেয় স্যার শ্যামল কুমার দাস তিনি যেটা উদ্ভাবন করেছেন সেটাই হচ্ছে রিয়েল হোমিওপ্যাথি। কেউ বলে 8 ওষুধের হোমিওপ্যাথি, কেউ বলে 10 ওষুধের হোমিওপ্যাথি। আমরা ব্যাপারটা ওভাবে দেখি না। আমরা বলি যে অর্গানন সম্মত, অর্গানের বিধিবিধান মেনে যে প্যাথি, সেই প্যাথিটাই আসলে রিয়েল হোমিওপ্যাথি। কেন? সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই যারা চিকিৎসা পেশার সাথে আছেন তারা পড়েছেন, আর যারা নতুন করে আপনার অন্যান্য বিভিন্ন স্টুডেন্ট হিসেবে বা অন্য প্রফেশন থেকে যারা আসছেন, তারা আমাদের তো গোপেশ চন্দ্র রায় বলছেন যে মিনিমাম আপনাদের আমাদের যে অর্গানন অফ মেডিসিন, এই বইটার বাংলা অথবা ইংরেজি আপনাদের অবশ্যই সংগ্রহ করতে হবে। সেখানে দেখবেন যে স্যার হ্যানিম্যান তার 1 নম্বর সূত্রে যেটা বলতেছেন সেটা হচ্ছে কি, যে আমাদের সিক থেকে হেলথ পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
সিক থেকে হেলথ পুনঃপ্রতিষ্ঠা করবে। এখন প্রশ্ন হচ্ছে সিকের কি দেখে আমরা বুঝবো সিকের লক্ষণ কি? আমরা বিভিন্ন সময় এই প্রশ্ন অনেকের কাছে করছি। সাধারণত যে উত্তরটা আসে, বোধহয় আপনাদের অন্তরে, অনেকের অন্তরে এই উদাহরণ প্রশ্নটা আসতে পারে, যারা আমাদের রিয়েল হোমিওপ্যাথি সম্পর্কে ধারণা মোটেই রাখেন না, তাদের ভিতরে এই ধারণাটা আসতে পারে। সিকের লক্ষণ হচ্ছে, ধরেন জ্বর হয়েছে, গায়ে তাপ থাকবে, তারপরে তাপের সময় পিপাসা বোধ থাকবে, অথবা তাপের পরে পিপাসা বোধ থাকবে, অথবা একটা ঘাম দিয়ে জ্বরটা ছেড়ে যাবে, অথবা রাত 12টায় বা দুপুর 12টায় জ্বরের বৃদ্ধি হবে, অথবা ভোর 6টার সময় বৃদ্ধি হবে। এইগুলা হচ্ছে আপনার সিকের লক্ষণ, অনেকেই আমাদের কাছে বলেন। তাহলে ডিজিজের লক্ষণ কি? আমি জ্বর দিয়ে উদাহরণ দিছি। তো জ্বর, সিকের লক্ষণ যদি এমন হয় আমার জ্বর হবে, জ্বর হওয়ার পরে এই লক্ষণগুলো পাওয়া যাবে, তাহলে ডিজিজের লক্ষণটা কি? একই কথা আসবে, জ্বর হবে। জ্বর যদি একটা ডিজিজ হয়, তাহলে সেই ডিজিজের লক্ষণ হচ্ছে জ্বর হলে তাপ থাকে, তাপটা আবার একটা ঘাম দিয়ে ছুটে যায়, তারপরে হচ্ছে যে ওই সময় কারো তাপ অবস্থায় পিপাসা হয়, কারো তাপের পরে পিপাসা হয়। ঠিক আছে, এই যে নানা রকম কথা। তাহলে সিক আর ডিজিজ, আমাদের যে প্রচলিত ধারণা, এটা কিন্তু একরকম মনে হচ্ছে। তাহলে একরকম যদি মনে হয়, তাহলে কেন হ্যানিম্যান স্যার বললেন না যে ডিজিজ থেকে হেলথে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে? সেখানে তিনি সিক শব্দটা ব্যবহার করলেন কেন? ডিজিজ এবং সিক যদি সিনোনিমাস হয়, একই অর্থ হয়, তাহলে এইটা কেন বললেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন আবার গোল বাঁধলো কোথায়? সেটা হচ্ছে হ্যানিম্যান স্যারই আবার বলতেছেন, দেয়ার আর নো ডিজিজ বাট সিক পিপল। কোনো রোগ নেই, কিন্তু মানুষগুলো সিক, সব মানুষ সিক। মানে রোগ নেই, আবার সব মানুষগুলো সিক। তাহলে আর যাই হোক, সিক অর্থ যে ডিজিজ না, এটা কিন্তু এই স্টেটমেন্টে বোঝা গেল। দেয়ার আর নো ডিজিজ বাট সিক পিপল, অর্থাৎ অ্যানিম্যালস আর সিক বলতে কিন্তু উনি ডিজিজ মানুষকে বোঝাননি। তাহলে সিকের লক্ষণগুলো কি, সেগুলা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। রিয়েল হোমিওপ্যাথিতে আমাদের এই যে আমরা যখন থাকবো, তখন এই লক্ষণগুলো কিন্তু আমরা জানবো। এই যে সিক আর ডিজিজের যে ব্যবধান, এটা কিন্তু আপনার একটা বিষয়। আবার হ্যানিম্যান স্যার অর্গাননে কিন্তু ডিজিজ দুই অর্থে ব্যবহার করেছে। এক অর্থে ব্যবহার করেছেন যে মেকানিক্যাল রিঅ্যারেঞ্জমেন্ট, আমাদের হিউম্যান অর্গানিজমে যে মেকানিক্যাল পরিবর্তন, সে মেকানিক্যাল পরিবর্তন, সেটা ডাইনামিক হতে পারে, অর্গানিক হতে পারে, সেই পরিবর্তনকেও তিনি ডিজিজ বলেছেন। আবার কখনো কখনো বলেছেন যে না, এই মেকানিক্যাল চেঞ্জকে আমি ডিজিজ বলছি না, আমি স্পিরিচুয়াল যে বিষয়টা রয়েছে, যেটা আমাদেরকে ওই ডিজিজ পর্যায়ে নিয়ে যেতে বাধ্য করে, আমাদেরকে ডিজিজড করে, তাকে আমি ডিজিজ বলেছি। এই যে দুই রকম কথা, এইটা খুব সহজ করে দিলেন আমাদের জেমস টেলর কেন্ট স্যার। তিনি বললেন যে হ্যাঁ, ওইটাও ডিজিজ, এইটাও ডিজিজ, কিন্তু একটা ডিজিজ হচ্ছে ট্রু ডিজিজ, অর্থাৎ ওই যে স্পিরিচুয়াল যে বিষয়টা, ওটা হচ্ছে ট্রু ডিজিজ, যেটা আমাকে ডিজিজ করতে বাধ্য করে, অর্থাৎ এর যে পরিণতি, সেটা হচ্ছে রেজাল্ট অফ ডিজিজ। তো কেইন স্যার কিন্তু আরো সহজ করলেন, যে এই ডিজিজ শব্দটাকে আমাদের কাছে সহজবোধ্য করে আনলেন, যে যখন আমরা ট্রু ডিজিজ বলি, তখন আমরা বুঝি যে রোগের আসল কারণ, রুট অফ কজ, এটা হচ্ছে আপনার ট্রু ডিজিজ। আর এই ট্রু ডিজিজ যে ইফেক্ট বা এই ট্রু ডিজিজ যে রেজাল্ট, সেটা হচ্ছে রেজাল্ট অফ ডিজিজ। অর্থাৎ রেজাল্ট অফ ডিজিজের কিন্তু লক্ষণ থাকে, ট্রু ডিজিজের সেই লক্ষণগুলো আমাদের কাছে দৃশ্যমান হয়, আমরা বুঝতে পারি, সহজে বুঝতে পারি, যেটাকে অনেকেই ওইটাকেই হোমিওপ্যাথির লক্ষণ মনে করে, এবং মনে করে তারা চর্চা করছে, এবং সেই চর্চা করে তারা পুলকিত। কেউ বলেন যে আমরা এটা ক্লাসিক্যাল করছি, কেউ বলছেন আমরা এটা মাইন্ড করছি, এক একজন এক এক নামে বলতেছেন। কিন্তু আসলে কোন লক্ষণকে তিনি গুরুত্ব দিচ্ছেন? রেজাল্ট অফ ডিজিজের লক্ষণকে গুরুত্ব দিচ্ছেন,
না ট্রু ডিজিজের লক্ষণকে গুরুত্ব দিচ্ছে। এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা কিন্তু রিয়েল হোমিওপ্যাথির সাথে সুপারফিশিয়াল হোমিওপ্যাথিকে কিন্তু করে দেয়। তো উদ্দেশ্যটা কি? সিক থেকে যে হেলথে আমরা মানে পুনঃস্থাপন করব, যেটাকে হ্যানিম্যান স্যার ওই সূত্রে বলতেছেন, এটাকে যাকে আসলে কিওর বলা হয়। তাহলে কিওরটা কি? 1 নম্বর অ্যাপোরিজমের এই কথার পরে আমরা দেখি যে 148 নম্বর সূত্রে হ্যানিম্যান স্যার এই কিওর কথাটাকে কিন্তু আবার দুই ভাবে বলছে। 148 নম্বর সূত্রে বলতেছেন যে তুমি যদি এই যে ড্রাগ প্রুভিং এর মাধ্যমে যে ওষুধ মানে লক্ষণগুলো তৈরি হয়েছে, সেই লক্ষণগুলো নিয়ে যদি তুমি ট্রিটমেন্ট করো তাহলে কিওর হবে। তাহলে কি হবে? কিওর হবে। আবার বলতেছেন তুমি যদি একটা মানুষের যে ইনস্টিংক্টিভ, যেটাকে আমরা আধুনিক ভাষায় বলি জেনেটিক্স, সে জেনেটিক্স থেকে যদি তুমি ঔষধ নির্বাচন করো তাহলে পারফেক্টলি কিওর হবে। তাহলে পারফেক্টলি কিওর হবে। সেক্ষেত্রে কি বলা হচ্ছে যে মোর সুইটেবল ফর মায়াজমেটিক রিমেডিস, তাহলে পারফেক্টলি কিওর হবে। তাহলে কিওর শব্দটা কিন্তু হ্যানিম্যান স্যার অর্গাননে দুই রকম বললেন, এক জায়গায় বললেন কিওর, আরেক জায়গায় বললেন পারফেক্টলি কিওর। তাহলে নিশ্চয়ই দুটো শব্দের ভিতরে পার্থক্য আছে। কিওর আর পারফেক্টলি কিওর নিশ্চয়ই এক জিনিস না। আবার দেখেন অ্যাপোরিজম 82 মানে 82 নম্বর সূত্রে তিনি আবার বলতেছেন যে তুমি যদি চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে যদি ইন্ডিভিজুয়ালাইজেশন না করো, ব্যক্তি স্বতন্ত্রীকরণ যদি না করো, তাহলে নো রিয়েল কিওর, কোনো রিয়েল কিওর হবে না। আশ্চর্য ব্যাপার। 148 বলতেছেন এইটা যদি করো তাহলে কিওর হবে, আর এইটা যদি করো তাহলে পারফেক্টলি কিওর হবে, আর এইটা যদি না করো তো নো রিয়েল কিওর, কোনো কিওরই হবে না, পারফেক্ট মানে রিয়েল কিওর হবে না। কিওর হবে, তুমি ভাবতেছো কিওর হবে, কিন্তু এটা প্রকৃত কিওর না, রিয়েল কিওর না। এই যে কিওর শব্দের যে তিনটা ভ্যারিয়েশন, এই ভ্যারিয়েশন থেকে কিন্তু রিয়েল হোমিওপ্যাথির একটা যোগসূত্র রয়েছে। আমাদের আপনাদের যে আপনারা যারা বিগত দিনে ছিলেন তাদেরকে আমরা এটা শেখানোর চেষ্টা করেছি, আপনারা যারা নতুন আসছেন তাদেরকে কিন্তু আমরা এটা শেখানোর চেষ্টা করি। এখন এইখানে আর একটা ব্যাপার আছে। হ্যানিম্যান স্যার তো বলতেছেন হ্যাঁ তুমি যদি আমাদের যে গ্রুপ অফ সিমটম মানে যেটা আমাদের ম্যাথমেটিকে থাকে সে থেকে যদি হয় কিওর হবে। কিন্তু কেন্ট স্যার একটা ভয়ঙ্কর কথা বলেছেন। কথাটা কি? তিনি বলতেছেন প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্ট অফ ডিজিজ causes changes in the result of disease but not in the sickness except to hurry its progress. অর্থাৎ কেন্ট স্যার যে হ্যানিম্যান স্যার যেটা বলছেন যে গ্রুপ অফ সিমটম অর্থাৎ রেজাল্ট অফ ডিজিজের উপরে যদি আপনি ট্রিটমেন্ট করেন, প্রেসক্রিপশন করেন, তাহলে কিওর হবে, মানে পরিবর্তন হবে, কজ চেঞ্জ হবে। কিন্তু সিকনেসের যদি চিকিৎসা না করেন তাহলে ভিতরে ভিতরে ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। তাহলে কিওর যদি হয়, আপনি ওই কিওরের উপরে যদি পড়ে থাকেন, আপনি এখন মনে করছেন কিওর হয়ে গেছে, হ্যাঁ মানুষটা তো সুস্থ হয়ে গেছে, কিন্তু কেন্ট স্যারের এই সতর্কবাণীটা যদি আপনি মাথায় নেন তাহলে সিকনেসকে যদি অবজ্ঞা করেন, ইনস্টিংক্টিভ যেটা হ্যানিম্যান স্যার বলছেন পারফেক্টলি কিওরের জন্য ইনস্টিংক্টিভ অথবা ইন্ডিভিজুয়ালাইজেশনের জন্য যে ক্যারেক্টারিস্টিক যে সিমটম বা চরিত্রগত সিমটম বা ব্যক্তিত্ব নির্ধারণী সিমটম, এটার পরে যদি আপনি মেডিসিন না করেন তাহলে রিয়েল কিওর হবে না। এবং ওইটাই মূলত অ্যাপোরিজম 1-এ বলেছেন যে যাকে প্রকৃত অর্থে কিওর বলা হয়, মানে যাকে কিওর বলা হয়, সেই কিওরের জন্য কিন্তু আপনাকে কাজ করতে হবে। সেই কিওরের জন্য যদি কাজ করেন তাহলে আপনাকে 148তম সূত্রের ইনস্টিংক্টিভ বিবেচনায় আপনাকে মেডিসিন সিলেক্ট করতে হবে, আর 82 নম্বর সূত্র অনুযায়ী আপনার ব্যক্তির ব্যক্তিত্ব ভিত্তিক যেটাকে বলা হয় পার্সোনালাইজড মেডিসিন আপনাকে ঠিক করতে হবে। এই ইনস্টিংক্টিভ অর্থাৎ জেনেটিক্সকে বোঝার জন্য, বুঝে কিভাবে আমরা ওষুধ নির্বাচন করতে পারি,
এবং আমরা ব্যক্তিত্ব নির্ধারণ করে কিভাবে ওষুধ নির্বাচন করতে পারি সেটা কিন্তু আসলে তার উপরে নির্ভর করছে রিয়েল হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি আছে কিন্তু রিয়েল হোমিওপ্যাথি এর উপরে নির্ভর করছে। এই জন্য আমরা রিয়েল হোমিওপ্যাথিকে আলাদা একটা ভার্সন দিয়ে আপনাদের সামনে উপস্থাপন। এখন কথা হচ্ছে যে ইনস্টিংক্টিভ জেনেটিক্স অথবা একটা মানুষের যে ব্যক্তিত্ব, তার স্বভাব চরিত্রের ব্যক্তিত্ব, এটা কিভাবে নির্ধারণ করে? এ ব্যাপারে হ্যানিম্যান স্যার সূত্র 95, অ্যাপারিজম 95 এবং 95 নম্বর সূত্রে তিনি কিন্তু কি বলতেছেন, লং সাফারিংস মানে দীর্ঘদিনের, অতীতের দীর্ঘদিনের সাফারিংস এর এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স বা চরিত্রগত বা স্বভাবগত বৈশিষ্ট্যযুক্ত লক্ষণ রয়েছে, যে লক্ষণগুলো মানুষ সুস্থতার অংশ মনে করে। ও স্বার্থপর, ওটা অসুস্থতা না, ওটা সুস্থতার অংশ মনে করে। ও খুব সন্দেহপ্রবণ, ওইটা অসুস্থতা না, ওটা সুস্থতার অংশ মনে করে। ও খুব হিংসুক, খুব হিংসা করে, ও অসুস্থ না, ওকে সুস্থতার লক্ষণ মনে করে। ও খুব ভবঘুরে, এদিক ওদিক শুধু ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায়, ব্রহ্মচারী জীবন, উদার মানুষ না, ওর স্বভাবটাই ওরকম, ওটা অসুস্থতা না বা ওইটা সুস্থতার অংশ মনে করে। এরকম নানাবিধ চরিত্রগত যে দিকগুলো, সেই চরিত্রগত দিকের লক্ষণ, যে লক্ষণগুলো হ্যানিম্যান স্যার বলছেন লং টাইম, লং সাফারিংস মানে অতীতের অনেক আগের থেকে যে সাফারিংস, এটাকে তো সাফারিংস উনি বলতেছেন সাফারিংস, কিন্তু মানুষ এটাকে সাফারিংস মনে করে না, মানে ওর স্বভাবটা এরকম। সেই স্বভাব থেকে যদি আপনি ওষুধ নির্বাচন করতে না পারেন, সেই লক্ষণগুলোকে গুরুত্ব দিয়ে যদি ওষুধ নির্বাচন করতে না পারেন, তাহলে রিয়েল ফিলিংস আসবে না। এটা রিয়েল শব্দ আবার আসছে। আপনার ওই রোগীর ভিতরে যে ফিলিংস, এই যে রিয়েল ফিলিংস, প্রকৃত স্বাচ্ছন্দ্যবোধ আপনি দিতে পারবেন না। তাহলে হ্যানিম্যান স্যার কি বলেন? অতীতে যেতে বললেন, লং বিফোর মানে লং সাফারিংস মানে বিগত দিনের সাফারিংস উনি যেতে বলেন। কেন স্যার কি বলতেছেন? যে ইউ মাস্ট গো ব্যাক, তুমি প্রেসক্রিপশন করার আগে ইউ মাস্ট গো ব্যাক, পিছনে ফিরে যাও, পিছনে যেন সেই সময়কার লক্ষণ সংগ্রহ করো, তারপরে প্রেসক্রিপশন করো। তাহলে হ্যানিম্যান স্যারের কথা কেন স্যারের কথা কি আলাদা হলো? একই হলো। তার মানে গো ব্যাকে যেতে বললেন। আবার রবার্ট স্যার কি বলতেছেন? রবার্ট স্যার বলতেছেন যে ডায়াগনস্টিক যে সিমটম, অর্থাৎ এই যে আমরা সাধারণত জ্বর কখন হয়েছে, কখন শেষ হয়েছে, কখন ঘাম দিয়ে ছুটেছে, তাপ যখন ছিল তখন আমাদের পিপাসা ছিল কিনা, বা তাপ চলে যাওয়ার পরে ঘর্মাবস্থায় পিপাসা হয়েছে কিনা, তাই না? এটা চিনচিনবৎ হচ্ছে যে আপনার বেদনা না টাটানোবৎ বেদনা, এই সমস্ত লক্ষণ যেগুলোকে বলা হয় ডায়াগনস্টিক সিমটম, সেই সিমটম থেকে রবার্ট স্যার বলছেন ইম্পসিবল, কখনো তুমি সিমিলিমাম পৌঁছাতে পারবে না, সদৃশ ওষুধ মানে মোস্ট সদৃশ ওষুধ তুমি নির্বাচন করতে পারবে না। তাহলে কি হবে? উনি বলতেছেন তুমি চাইল্ডহুড, ওই পেশেন্টের চাইল্ডহুড একদম শৈশবকালীন চরিত্রগত লক্ষণের উপরে তুমি সিমিলিমাম খুঁজে পাবা। তাহলে হ্যানিম্যান স্যার 95 নম্বর সূত্রে লং সাফারিংস এর কথা বলেছেন, কেন্ট স্যার গো ব্যাকের কথা বলেছেন, আর রবার্ট স্যার বলতেছেন চাইল্ডহুড, শৈশবকালে যাও। এর কি আলাদা কথা হলো? হ্যানিম্যান স্যারের কথাই ভিন্ন ভিন্ন ভাষায় বলা। ঠিক এই কথাটাই আমাদের শ্রদ্ধা স্যার শ্যামল কুমার দাস তিনি কি বলতেছেন, যে তুমি যদি এখনকার লক্ষণের উপরে যদি নির্বাচন করো, ওষুধ নির্বাচন করো, তুমি রেজাল্ট অফ ডিজিজের ট্রিটমেন্ট করা হবে, রেজাল্ট অফ ডিজিজের পরে তোমার প্রেসক্রিপশন করা হবে। সেই প্রেসক্রিপশনের পরেই যদি তুমি মনে করো কিওর হলো, আসলেও কিওর হবে না, রিয়েল কিওর হবে না, ওর কিন্তু সিকনেসের চিকিৎসা না করলে তার হারিস প্রোগ্রেস ভিতরে পরবর্তীতে ভিতরে ভিতরে ভয়ঙ্কর রূপে দেখা দেবে। আজকে তুমি কাশির চিকিৎসা করেছো, কাশি ভালো হয়ে গেছে, ভবিষ্যতে তাকে যক্ষায় পরিণত করতে পারে।
আজকে তুমি জ্বরের চিকিৎসা করেছো, জ্বর ভালো হয়েছে, কিন্তু ভবিষ্যতে তার মানে শরীরের ভিতরে ব্লাড ক্যান্সার তৈরি হতে পারে। তার মানে এই যে ভ্যারিয়েশনে ভয়ঙ্কর কিছু হতে পারে। হার্ট অ্যাটাকের আজকে তুমি বাতের চিকিৎসা করতেছো, বাত ভালো হয়ে যেতে পারে, ভবিষ্যতে তার হার্টের মানে হার্টকে বিকল করে দিতে পারে। তুমি আজকে ব্লাড প্রেশারের চিকিৎসা করতেছো, ডায়াবেটিসের চিকিৎসা করতেছো, তোমার ডায়াবেটিস বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকতে পারে, কিন্তু তুমি যদি সিকনেসের চিকিৎসা না করো তাহলে তোমার সেই মানুষের স্ট্রোক হয়ে প্যারালাইজড হয়ে যেতে পারে, তোমার হার্ট প্রগ্রেস ওই ভয়ঙ্কর জায়গাটা চলে যেতে পারে। তাহলে সিকনেসের চিকিৎসা করার জন্য শ্যামল স্যার কি বলতেছেন, তোমাকে ফিলোসফি অফ আর্লি লাইফ খুঁজে বের করতে হবে। ফিলোসফি অফ আর্লি লাইফ মানে কি, ওই শৈশব জীবনের অর্থাৎ বিগত দিনের যে দর্শন, যে স্বভাব, যে আচরণ তিনি করতেন, যেটা তার দার্শনিক ভিত্তি ছিল, তার মন মগজে যেই চিন্তা তিনি লালন করতেন এবং পালন করতেন, সেইটাকে তোমাকে খুঁজে বের করতে। তাহলে আপনি যদি সূত্র মেলান, হ্যানিম্যান স্যারের 95 নম্বর সূত্র, কেন্ট স্যারের ইউ মাস্ট গো ব্যাক, রবার্ট স্যারের চাইল্ডহুড, আর শ্যামল স্যারের ফিলোসফি অফ আর্লি লাইফ, পার্থক্য কিছু হলো? এইটা বোঝার জন্যই কিন্তু রিয়েল এমপ্যাথি। আমরা আপনাদেরকে সেটাই ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করব। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না, আমি এখনই শেষ করব। অ্যাপারোজম 80, যেটা আপনার হচ্ছে যে সূত্র নম্বর 80, তার যে ফুটনোট, সেই ফুটনোটে আপনার কি বলতেছেন, সেখানে বলা হচ্ছে মোর সুইটেবল ফর দ্য মায়াজম, মোর সুইটেবল ফর দ্য মায়াজম, অর্থাৎ মায়াজমের সবচেয়ে উত্তম যে মেডিসিন, সেই মেডিসিনটা স্পেসিফিক রেমেডি, স্পেসিফিক রেমেডি। কথাটা মাথায় রাখবেন। আপনার ট্রেজারিতে অনেক ওষুধ আছে, কিন্তু মোর সুইটেবল ফর দ্য মায়াজমের মেডিসিন স্পেসিফিক মেডিসিন। সেই মেডিসিনটা যদি খুঁজে পান, সেই মেডিসিনটা যদি আপনি প্রয়োগ করেন, তাহলে পারফেক্ট কিওর হবে। এই পারফেক্ট কিওরের জায়গায় পৌঁছানোর জন্য আমাদের এই যাত্রা শুরু, এই জার্নি শুরু। আপনারা যারা নতুন জয়েন করেছেন, আপনারা এই জার্নিটা 6 মাসে শিখবেন, আগামী জানুয়ারি মাসে পরীক্ষা দিবেন, এবং তারপরে আপনারা যখন উত্তীর্ণ হয়ে আমাদের প্র্যাকটিশনার্স গ্রুপে যাবেন, তখন সারা জীবন ধরে এই পারফেক্ট কিওরে সঙ্গী সাথী হয়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আরেকটি বিষয় হচ্ছে যে অনেকেই আমাদের কাছে আগ্রহ জানিয়েছিলেন, যারা ভর্তি হতে পারেননি, তাদের ব্যাপারে আমি ম্যানেজমেন্ট কমিটির সাথে কথা বলবো আপনাদের জন্য বিশেষ কোনো সুযোগ দেওয়া যায় কিনা, যদি সম্ভব হয় আমরা আপনাদের গ্রুপে জানাবো। ধন্যবাদ সকলকে।